নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, আপনাদের বন্ধু ও লাইফ কোচ। 2024 সালে আমি যে দুটি WBPSC ক্লার্কশিপের ডেসক্রিপটিভ রাইটিংয়ের ভিডিও কিছুদিন আগে দিয়েছি, আপনারা সেগুলোকে অত্যন্ত ভালোবেসেছেন এবং প্রত্যেকেই কমেন্ট করে জানিয়েছেন আমি যেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। এবং আমি যেহেতু আপনাদের বলেছিলাম যে আমি যখনই সময় সুযোগ পাবো আপনাদের জন্য WBPSC ক্লার্কশিপের ডেসক্রিপটিভ রাইটিংয়ের ভিডিও আনবো সম্পূর্ণ ফ্রিতে, কারণ আমি WBCS ছাড়া অন্য কোনো পরীক্ষার জন্য যেহেতু পেইড ব্যাচ শুরু করি না, সেই কারণে এই PSC ক্লার্কশিপের জন্য কোনো ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করার প্রশ্নই ওঠে না। আজকেও আমি আপনাদের জন্য আরেকটি ক্লাস এনেছি, খুবই ভালো ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এবং এটা শুধুমাত্র যে WBPSC ক্লার্কশিপের জন্য তা কিন্তু নয়, এটা একাধারে WBCS এর জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমভাবেই মিসলেনিয়াস যে মেন বা যে সমস্ত পরীক্ষায় বঙ্গানুবাদ করতে দেয় প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আপনারা ভালো করে এই ক্লাসটি দেখবেন। আমি একদম ধরে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করতে পারি। এর আগে আমি যে দুটি ভিডিও লঞ্চ করেছিলাম 2024 সালের জন্য, একটি হলো কিভাবে নিউজ পেপার রিপোর্ট লিখতে হয় এবং অপরটি হলো বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন। আশা করি আপনারা এই ভিডিওগুলি দেখেছেন। যদি না দেখেন, এই ভিডিওর কমেন্ট বক্সে তাছাড়া ডিসক্রিপশানে আপনারা সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে গেলে আপনারা ওই ভিডিওগুলি দেখতে পাবেন। যাই হোক, এখন আর বেশি কথা না বলে আমি শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা করব ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, যাকে বলা হয় বঙ্গানুবাদ। এই বঙ্গানুবাদ করার সময় যে জিনিসটি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার যে অনুবাদটি আপনি করছেন সেটা তো বাংলা ভাষাতেই। এবার বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, আমরা কিন্তু যে কোনো অন্যান্য ভাষার তুলনায় বাংলাটাকে খুব ভালো বুঝতে পারি। এমনকি কোন বাংলা লেখায় মাধুর্য আছে কিংবা কোন বাংলা লেখায় মাধুর্য নেই, সেটা দেখতে একটু বাজে লাগছে, সেটাও আমরা খালি চোখেই বুঝতে পারি শুধুমাত্র সেই বাক্যটি পড়লে। সেই কারণে আমরা যখন ট্রান্সলেশন করব আমাদের মাথায় রাখতে হবে, প্রথম কথা সঠিক ট্রান্সলেশনটা আমরা যেন করি এবং তার সাথে সাথে আমার লেখার মানটা যেন সুন্দর হয়, আমার লেখায় যেন একটা মাধুর্য থাকে, আমি যে শব্দগুলো ব্যবহার করব সেগুলো যেন শ্রুতিমধুর হয়, এইটা আমরা চেষ্টা করব। আজকে মূলত আমি দুটো প্যাসেজের ট্রান্সলেশন করাবো। প্রথম যে প্যাসেজটা আমি রেখেছি, এই প্যাসেজটা খুবই সহজ একটি প্যাসেজ, কিন্তু পরবর্তী যে প্যাসেজটি আমি রেখেছি এটি একটু কঠিন। এখানে অনেক ধরনের অলংকার ব্যবহার করে আমাদের ট্রান্সলেট করতে হবে বা বঙ্গানুবাদ করতে হবে। এবং দ্বিতীয়টা খুব গুরুত্বপূর্ণ, WBCS বা বড় বড় পরীক্ষাগুলোয় এই ধরনের একটু জটিল ট্রান্সলেশন আসে। টোটাল আমরা তাহলে 10টা বাক্যের ট্রান্সলেশন করব। এই প্যাসেজের প্রথম বাক্যটা কি আছে? আ মাদার্স লাভ নেভার রানস আউট। খুব সহজ, আমরা সহজেই ট্রান্সলেট করতে পারবো। প্রথম কথা, এটা কোন টেন্সে বলছে? এটা বলছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ বর্তমান সময়ের কথাই বলা হচ্ছে। এবং এটা তো একটা চিরন্তন সত্য যে একটি মায়ের ভালোবাসা, আ মাদার্স লাভ মানে একজন মায়ের ভালোবাসা, নেভার কখনো, রানস আউট, রানস আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যেটা মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া। তো একটি মায়ের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, বা একজন মায়ের ভালোবাসা কখনো নিঃশেষিত হয় না, বা একজন মায়ের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। আমরা তিনটেই বলতে পারি। এবং এই কারণে এই বাক্যের যে বঙ্গানুবাদটা হবে সেটি হলো একজন মায়ের ভালোবাসা কখনো নিঃশেষিত হয় না। আপনি এখানে একজন মায়ের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, কখনো শেষ হয় না, এগুলো আপনি দিতে পারতেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে বাক্য, ইট স্টেজ দ্য সেম অ্যান্ড নেভার গেটস টায়ার্ড, অর্থাৎ এটাও প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে, চিরন্তন সত্যের কথা বলা হচ্ছে। ইট স্টেজ দ্য সেম, এটা একই থাকে, স্টেজ মানে থাকা, ইট স্টেজ দ্য সেম এটা একই থাকে, অ্যান্ড এবং নেভার গেটস টায়ার্ড কখনো ক্লান্ত হয় না। তো ভালোবাসা ক্লান্ত হয় না, এটা মানে কি? এটার মানে হচ্ছে ভালোবাসা কখনো কমে যায় না, ভালোবাসার ক্লান্ত হওয়া, ভালোবাসা, লাভ নেভার গেটস টায়ার্ড, এই কথাটার মানে হচ্ছে মায়ের তার সন্তানের প্রতি যে ভালোবাসা আছে সেটা কখনো কমে যায় না,
আমি যদি এটা একদম শব্দ বাই শব্দ ট্রান্সলেট করি যে তার ভালোবাসা কখনো ক্লান্ত হয় না, এরকম এই ধরনের বাক্য কিন্তু আমরা বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহার করে থাকি না, তাই না? আমরা বাংলা ভাষায় ইট নেভার গেটস টায়ার্ড মানে এটা কখনো কমে যায় না। তো এই কারণে এর যে সঠিক বঙ্গানুবাদটা হবে এই বাক্যটির, সেটি হলো এটা অপরিবর্তিত থাকে। ইট স্টেজ দ্য সেম, এটি অপরিবর্তিত থাকে বা এটা অপরিবর্তিত থাকে বলে আমি কমা দিলাম, কারণ অ্যান্ড এর বদলে আমি কমা ব্যবহার করেছি, কোনো ভুল নেই। আপনি এটা করতে পারতেন, এটা অপরিবর্তিত থাকে এবং কখনো কমে যায় না। কিন্তু ভাবুন, আপনি দুটো বাক্য পড়ুন, একটি বাক্য হচ্ছে এটা অপরিবর্তিত থাকে, কমা, কখনো কমে যায় না। আরেকটি বাক্য এটা অপরিবর্তিত থাকে এবং কখনো কমে যায় না। কোনটা শুনতে ভালো লাগছে? প্রথমটি শুনতে ভালো লাগছে। এই জন্য যেহেতু এটা অপরিবর্তিত থাকে, কমা, কখনো কমে যায় না, এটা শুনতে ভালো লাগছে, সেই কারণে আমি এই বাক্যটা ব্যবহার করেছি। তবে এবং কখনো কমে যায় না এটা ব্যবহার করলেও খুব একটা অসুবিধা হতো না, কিন্তু আমার অনুবাদটা শ্রুতিমধুর হতো না, সেটা দেখতে বাজে লাগতো, সেটা শুনতে বাজে লাগতো। তারপরের বাক্যটা দেখি, 3 নম্বর বাক্য। আ ফাদার, একজন বাবা, মাইট অ্যাবান্ডন আ চাইল্ড। মাইট অ্যাবান্ডন মানে করতে পারে, কি করতে পারে? অ্যাবান্ডন করতে পারে। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। একজন বাবা তার সন্তানকে বা তার শিশুকে পরিত্যাগ করতে পারে, তার মানে তার শিশুকে সে শিশু বলে মানছে না, তার নিজের সন্তান বলে মানছে না, তাকে সে নিজের করে নিচ্ছে না, করতেই পারে একজন বাবা। আ ফাদার মাইট অ্যাবান্ডন আ চাইল্ড অ্যান্ড সিবলিংস ক্যান বিকাম এনিমিজ। এবং সিবলিংস মানে ভাই বোনেরা, সিবলিংস মানে কি? ভাই বোনেরা, ভাই ভাই, ভাই বোন, এই ধরনের। তার সিবলিংস মানে বাংলা সঠিক শব্দ হলো ভাই বোনেরা। ক্যান বিকাম এনিমিজ, তারাও শত্রুতে পরিণত হতে পারে। তাহলে এর সঠিক বঙ্গানুবাদ কি হবে? একজন বাবা তার সন্তানকে পরিত্যাগ করতে পারেন এবং ভাই বোনও শত্রুতে পরিণত হতে পারে। দেখুন, এখানে খেয়াল করবেন, যেহেতু বাবার কথা বলা হচ্ছে, সাধারণভাবে বাবা, মা ইত্যাদি প্রভৃতি ব্যক্তিবর্গ আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি, তাই না? তো সেই কারণে আমি কিন্তু তারের উপরে চন্দ্রবিন্দু দিয়েছি, অর্থাৎ তাঁর করেছি, পারে না করে পারেন করেছি। এই জিনিসগুলো লেখার সাথে সাথে তৈরি হবে। যদি কোনো সম্মানীয় ব্যক্তিকে বোঝানো হয় আমাদের মেন প্যাসেজে, তাহলে সেটাকে আমরা যখন বাংলা করব তখন আমরা এই আপনি আপনি করে সম্বোধন করব তাকে। একজন বাবা তার সন্তানকে পরিত্যাগ করতে পারেন, এটা যদি আমি এরকম করতাম, একজন বাবা তার সন্তানকে পরিত্যাগ করতে পারে, তাহলে কি কোনো ভুল হতো? কোনো ভুল হতো না, ঠিক হতো। কিন্তু যেহেতু সম্মানীয় ব্যক্তি বাবা বা মা আমাদের কাছে সাধারণভাবে, সেই কারণে আমরা ইনাকে সম্মান জানিয়েছি আমাদের বঙ্গানুবাদের মাধ্যমে। তারপরে ছিল অ্যান্ড সিবলিংস ক্যান বিকাম এনিমিজ, এবং ভাই বোনও শত্রুতে পরিণত হতে পারে। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন দুটো মানে কিন্তু আলাদা, কারণ দুটো ভাষার নিয়ম তো আলাদা, সেই কারণে এই দুটো ট্রান্সলেশনের নিয়মও আলাদা। বাংলা থেকে ইংলিশ কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা ভিডিওর লিঙ্ক আছে, কমেন্টে আপনারা দেখে নিতে পারবেন। আর ইংলিশ টু বাংলা কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা তো এখনই দেখছেন এবং আশা করি বুঝতে পারছেন, আপনাদের ভালো লাগছে। যে জিনিসগুলো ফোকাস করতে বলছি ফোকাস করুন, আপনাদের ট্রান্সলেশনের মান অনেক উন্নত হবে, আপনারা খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন। তারপরের বাক্যটা দেখি, 4 নম্বর বাক্যটা। এটা কোন টেন্সে বলছে? প্রথমে আমি টেন্স দেখব। বাট আ মাদার্স লাভ লাস্টস ফর এভার। লাস্টস ফর এভার অর্থাৎ প্রেজেন্ট টেন্সের কথাই বলা হচ্ছে, চিরন্তন সত্যর কথাই বলা হচ্ছে। বাট মানে কিন্তু, আ মাদার্স লাভ একজন মায়ের ভালোবাসা বা এক মায়ের ভালোবাসা, লাস্টস ফর এভার চিরস্থায়ী হয়, চিরস্থায়ী হয়। তাহলে চিরস্থায়ী হয়ের আরেকটি ভালো প্রতিশব্দ কি? চিরন্তন, চিরন্তন। সুতরাং আমরা লিখতে পারি এর সঠিক বঙ্গানুবাদটা, কিন্তু মায়ের ভালোবাসা চিরন্তন। কিন্তু এক মায়ের ভালোবাসা চিরন্তন এটাও লিখতে পারতাম, কিন্তু একজন মায়ের ভালোবাসা চিরন্তন এটাও লিখতে পারতাম। আমি এখানে এক বা একজনটা কেন উল্লেখ করিনি একটু পরেই বুঝতে পারবেন, যখন আমি আপনাদের পুরো প্যাসেজের ট্রান্সলেশনটা কেমন তৈরি হলো সেটা দেখাবো, তখন বুঝতে পারবেন যে একজন বলে শব্দটি বারবার বারবার চলে আসছিল বলে আমি এখানে এক বলে শব্দটা ব্যবহার করিনি। তবে এক বা একজন বলে শব্দটা ব্যবহার করলে কিন্তু কোনো ভুল নেই আপনার, কিন্তু একজন মায়ের ভালোবাসা চিরন্তন আপনি এটা লিখলে সম্পূর্ণ ঠিক, কোনো ভুল নেই। তারপরে 5 নম্বর সেন্টেন্সে কি বলা হচ্ছে? সি অলওয়েজ চেরিসেস, চেরিসেস
এস বা ইএস যুক্ত হয়েছে, অর্থাৎ এটাও প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে, চিরন্তন সত্যের কথা বলা হচ্ছে। সি অলওয়েজ, তিনি সবসময়, চেরিসেস দ্য বেবি স্মাইল, চেরিসেস দ্য বেবি স্মাইল, তিনি বেবির স্মাইলটাকে চেরিস করছেন। তার মানে কি, তিনি তার যে সন্তানের হাসি, সেই সন্তানের হাসিটাকে নিজের মধ্যে লালন করছেন, সেটাকে সবসময় তিনি সাথে রাখেন বা সেটাকে তিনি সবসময় মনে করেন বা মনে রাখেন। সি অলওয়েজ চেরিসেস দ্য বেবি স্মাইল দ্যাট ব্রিংস হার জয়, যেটা তার জীবনে আনন্দ আনে, দ্যাট যেটা ব্রিংস আনে, হার জয় তার আনন্দ। তাহলে আমরা যদি এর সঠিক বঙ্গানুবাদ করি কি করব, তিনি সর্বদা তার শিশুর হাসিটাকে বা তার সন্তানের হাসিকে লালন করেন, যেটা তার জীবনে আনন্দ আনে। তিনি সবসময় সন্তানের হাসিকে লালন করেন, যা তার জীবনে আনন্দ নিয়ে আসে। আমি মাকে সম্মান দিচ্ছি, তিনি সবসময় সন্তানের হাসিকে লালন করেন, যা তার জীবনে আনন্দ নিয়ে আসে। বোঝা গেল? নেক্সট বাক্য, 6 নম্বর বাক্য, সি নেভার সিজ, এস বাই এস যুক্ত হয়েছে, প্রেজেন্ট টেন্সের কথাই বলা হচ্ছে। সি নেভার সিজ হার চাইল্ড অ্যাজ আন ওর্দি, তিনি নেভার কখনো সিজ হার তার সন্তানকে দেখেন না, সিজ হার চাইল্ড তার সন্তানকে দেখেন না, অ্যাজ কি হিসাবে দেখেন না তার সন্তানকে, অ্যাজ কার মতো দেখেন না তার সন্তানকে, আনর্দির মতো দেখেন না তার সন্তানকে। আনর্ধি মানে অযোগ্য, তো এটা যদি বাংলা করি, তিনি তার সন্তানকে কখনোই অযোগ্য হিসাবে দেখেন না, শুনতে ভালো লাগে? শুনতে ভালো লাগে না। তাহলে এর সঠিক বঙ্গানুবাদটা কি হবে, তিনি তার সন্তানকে কখনো অযোগ্য মনে করেন না, তিনি কখনোই তার সন্তানকে অযোগ্য মনে করেন না। আপনি এরকম লিখতেই পারতেন যে তিনি তার সন্তানকে কখনোই অযোগ্য হিসাবে দেখেন না, কিন্তু সেটা শুনতে ভালো লাগে না। তার থেকে শুনতে ভালো লাগে কি, তিনি কখনোই তার সন্তানকে অযোগ্য মনে করেন না। সি নেভার সিজ হার চাইল্ড মানে তার মনে করার কথাই বলা হচ্ছে যে তিনি তার সন্তানকে অযোগ্যের চোখে দেখেন না, মানে তিনি তার সন্তানকে অযোগ্য বলে মনে করেন না। এবার নেভার আছে, তো এই কারণে কখনোই বসিয়েছি, তিনি কখনোই তার সন্তানকে অযোগ্য মনে করেন না। তাহলে আমরা এই যে 6টা বাক্যের যে ট্রান্সলেট করলাম, এই 6টা বাক্যের অনুবাদটা কেমন দেখতে হলো অ্যাট আ গ্লান্স আমরা একটু দেখে নিই। আ মাদার্স লাভ নেভার রানস আউট, একজন মায়ের ভালোবাসা কখনো নিঃশেষিত হয় না বা কখনো ফুরিয়ে যায় না বা কখনো শেষ হয় না। ইট স্টেজ দ্য সেম অ্যান্ড নেভার গেটস টায়ার্ড, এটা অপরিবর্তিত থাকে এবং কখনো কমে যায় না বা কমা দিয়ে কখনো কমে যায় না। আ ফাদার মাইট অ্যাবান্ডন আ চাইল্ড, একজন বাবা তার সন্তানকে পরিত্যাগ করতে পারেন। অ্যান্ড সিবলিংস ক্যান বিকাম এনিমিস, এবং ভাই বোনও শত্রুতে পরিণত হতে পারে। বাট কিন্তু আ মাদার্স লাভ লাস্টস ফর এভার, কিন্তু একজন মায়ের ভালোবাসা চিরন্তন। সি অলওয়েজ চেরিসেস দ্য বেবি স্মাইল, তিনি সবসময় তার সন্তানের হাসিকে লালন করেন। দ্যাট ব্রিংস হার জয়, যা তার জীবনে আনন্দ নিয়ে আসে। সি নেভার সিজ হার চাইল্ড অ্যাজ আনঅর্থি, তিনি কখনোই তার সন্তানকে অযোগ্য বলে মনে করেন না বা অযোগ্য মনে করেন না। তাহলে এটা তো ছিল সহজ ট্রান্সলেশন। তাহলে কিভাবে ট্রান্সলেট করতে হয়, প্রথমে আমি টেন্স দেখব, তারপর সেটাকে কাট কাট যে ট্রান্সলেশন হয়, যেটাকে দেখতে বাজে সেইভাবে মনের মধ্যে ট্রান্সলেট করব। তারপর ওই বাক্যটাকে বাংলায় আরো সুন্দর করে কিভাবে লেখা যায় সেইটাকে কল্পনা করব এবং সেটাকেই আমরা পরীক্ষার খাতায় লিখে আসব। বোঝা গেল? তো এটা তো গেল ফার্স্ট প্যাসেজ, যেটা ছিল একটু সহজ, যেটা ক্লার্কশিপে আসার মতো। এবার যে দ্বিতীয় প্যাসেজটা আমি করছি, এটা সাধারণত ডাব্লিউবিসিএস এ আসার মতো, তবে ক্লার্কশিপে আসবে না এর কোনো কিন্তু মানে নেই। তার কারণ যদি কখনো কঠিন প্রশ্ন হয় তাহলে এই ট্রান্সলেশনেই একটু কঠিন হতে পারে, কিন্তু রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং এর ক্ষেত্রে অতটা কঠিন হবে না। তাহলে আমরা এবার একটু কঠিন প্যাসেজ দেখি, যেটা একটু হাই লেভেলের, যেখানে অনেকগুলো বিশেষণ ব্যবহার করা হয়েছে, অলংকার ব্যবহার করা হয়েছে। কি জিনিস একটু দেখার চেষ্টা করি। তো দ্বিতীয় প্যাসেজের প্রথম বাক্য, দ্যাট আফটারনুন, দ্যাট আফটারনুন মানে ওই দিন বিকেলবেলা বা সেই বিকেলে। দ্য স্কাই গ্রিউ ডার্কার, দ্য স্কাই আকাশটি গ্রিউ ডার্কার অন্ধকার বা কালো হয়ে গেছিল। ইন সাম এরিয়াস কিছু স্থানে আকাশ কালো হয়ে গেছিল, কালো অন্ধকার হয়ে গেছিল। হোয়াইল যখন, শাইনিং গোল্ডেন ইন আদার এরিয়াস যখন কিছু স্থানে আবার সোনালি উজ্জ্বল হয়ে উঠেছিল।
তাহলে সঠিক বঙ্গানুবাদ আমরা কি করব? সেই দিন বিকেলে কমা আকাশ কিছু স্থানে কালো হয়ে গেছিল, আবার কোথাও উজ্জ্বল সোনালী হয়ে উঠেছিল। আমি এটা এরকমও করতে পারি, সেই দিন বিকেলে বা ওই দিন বিকেল বেলায়, ওই দিনের থেকে সেই দিনটা এখানে ভালো লাগবে। সেই বিকেল বেলায়, বিকেল বেলাতেও দিতে পারি, বিকেল বেলায়ও বলতে পারি, বিকেলে না বলে বিকেল বেলায়ও বলতে পারি। সেই বিকেল বেলায় আকাশের কিছু স্থান কালো হয়ে গেছিল বা অন্ধকার হয়ে গেছিল, আবার কোথাও উজ্জ্বল সোনালী হয়ে উঠেছিল। শাইনিং গোল্ডেন, উজ্জ্বল সোনালী হয়ে উঠেছিল। চকচকে সোনালী তো বলতে পারি না, সোনালী চকচকে হয়ে উঠেছিল সেটা শুনতে বাজে লাগে, সেই কারণে আবার কোথাও উজ্জ্বল সোনালী হয়ে উঠেছিল। এবার দ্বিতীয় বাক্যটা আমরা একটু দেখে নিই। আই হ্যাড নেভার সিন সাচ হেভি মেনাসিং অ্যান্ড রেডিয়েন্ট ক্লাউডস। আই হ্যাড নেভার সিন, কোন টেন্সের কথা বলা হচ্ছে? পাস্ট টেন্স, তাই না? এই প্রথম বাক্যটাও কিন্তু পাস্ট টেন্সে ছিল, সেই কারণে আমরা গেছিল, উঠেছিল এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছি। তো আই হ্যাড নেভার সিন, আমি এর আগে কখনো দেখিনি। সাচ হেভি, হেভি মানে কি? হেভি মানে হচ্ছে ভারী। এবার এখানে ভারী কাকে বোঝানো হচ্ছে? ক্লাউডসটাকে বোঝানো হচ্ছে। ক্লাউডস মানে আমরা জানি মেঘ, তো মেঘ তো আর ভারী হয় না। আমি যদি এরকম বলি যে আমি এর আগে কখনো এত ভারী মেঘ দেখিনি, শুনতে খুব বাজে লাগে। তাহলে এখানে হেভি মানে কি? এখানে হেভি মানে হচ্ছে ঘন, ঘন। আই হ্যাড নেভার সিন সাচ হেভি, ঘন। মেনাসিং, মেনাসিং মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর, সামথিং ডেঞ্জারাস, ভয়ঙ্কর। অ্যান্ড রেডিয়ান্ট, রেডিয়ান্ট মানে হচ্ছে উজ্জ্বল, ভাইব্রেন্ট। তো এর সঠিক বঙ্গানুবাদ কি করব? আমি এরকম ঘন, ভয়ঙ্কর এবং উজ্জ্বল মেঘ আগে কখনো দেখিনি। আমি এরকম ঘন, ভয়ঙ্কর, মেনাসিং অ্যান্ড রেডিয়ান্ট ক্লাউডস মানে উজ্জ্বল মেঘ আগে কখনো দেখিনি। বোঝা গেল? এখানে হেভি মানে ভারী লিখলে কিন্তু হবে না, ভারী মেঘ নয়, ঘন মেঘ, কারণ এখানে হেভি ক্লাউডকে ডিফাইন করছে। তো ক্লাউডের আগে কি হয়? ঘন ক্লাউড হয়। তারপরের বাক্যটা, দ্য সালফারাস ইওলোস, এটা বেশ ভালো বাক্য, ভালো করে বুঝবে। ইওলোসটাকে ডিফাইন করছে সালফারাস, আর গ্রেটাকে ডিফাইন করছে লিডেন। দ্য সালফারাস ইওলোস অ্যান্ড লিডেন গ্রেস মেড দ্য গ্রিনস অফ দ্য ব্যাঙ্কস অ্যান্ড ট্রিজ লুক ইভেন মোর ভিভিড। অনেক বড় বাক্য, ধীরে ধীরে পড়ো। দ্য সালফারাস ইওলোস, সালফারাস ইওলোস মানে কি? ইওলোস মানে তো সবাই জানি আমরা হলুদ, কিন্তু সালফারাস ইওলোস মানে কি? হলুদটা কিরকম সেটাকে ডিফাইন করছে সালফারাস নামক এই শব্দটা। হলুদটা কিরকম সেটাকে ডিফাইন করছে। সালফারাস মানে সালফার থেকে এসছে, সালফারের বাংলা হচ্ছে গন্ধক, গন্ধক সালফারের বাংলা। তো সালফারাস ইওলোস মানে গন্ধকের ন্যায় হলুদ বা গন্ধকের মতন হলুদ রং। বোঝা গেল? গন্ধক সাধারণত হলুদ রঙের দেখতে হয়। তো দ্য সালফারাস ইওলোস অর্থাৎ গন্ধকের মতো হলুদ রং, অ্যান্ড এবং লিডেন গ্রেস, লিড মানে কি? সীসা, সীসা কিরকম দেখতে হয়? ধূসর। তো লিডেন গ্রেস মানে কি? অ্যান্ড লিডেন গ্রেস সীসার মতো ধূসর রং, মেড দ্য গ্রিনস অফ দ্য ব্যাঙ্কস, গ্রিনস অফ দ্য ব্যাঙ্কস মানে কি? নদী তীরবর্তী, গ্রিনস অফ দ্য ব্যাঙ্কস, ব্যাঙ্কস মানে হচ্ছে নদীর তীর, গ্রিনস অফ দ্য ব্যাঙ্কস বা গ্রিনস অফ দ্য রিভার ব্যাঙ্ক যদি বলা থাকতো আরো ভালো। তো গ্রিনস অফ দ্য ব্যাঙ্কস তার মানে নদীর তীরবর্তী যে সবুজ, অ্যান্ড ট্রিজ এবং যে গাছগুলো আছে, লুক ইভেন মোর ভিভিড, লুক ইভেন মোর ভিভিড, ভিভিড হয়ে গেছে আরো, ভিভিড হয়ে গেছে আরো মানে আরো ফুটে উঠেছে। তাহলে দ্য সালফারাস ইওলোস গন্ধকের ন্যায় হলুদ রং, অ্যান্ড লিডেন গ্রেস সীসার মতো ধূসর রং, নদী তীরবর্তী যে সবুজ এবং গাছগুলি আছে সেগুলোকে আরো ফুটিয়ে তুলেছে। লুক ইভেন মোর ভিভিড, সেগুলোকে আরো ফুটিয়ে তুলেছে। ভালো করে বুঝলে তো? সেগুলোকে আরো উজ্জ্বল করে তুলেছে বললে খারাপ দেখাতো, সেগুলোকে আরো ফুটিয়ে তুলেছে। কারণ উজ্জ্বল শব্দটা আমরা এর আগে বহুবার ব্যবহার করেছি। উজ্জ্বল মেঘ এর আগে আমরা ব্যবহার করেছি, উজ্জ্বল সোনালী। তো সেই কারণে আমরা এখানে উজ্জ্বলটা আর ব্যবহার করব না, আমরা ব্যবহার করব গন্ধকের ন্যায় হলুদ এবং সীসার মতো ধূসর রং, নদী তীরবর্তী সবুজ এবং গাছগুলিকে আরো ফুটিয়ে তুলেছিল। যেহেতু পাস্ট টেন্সে আছে সেই কারণে তুলেছিল। মেড আছে, মেড, মেড মানে পাস্ট টেন্স, আমরা বুঝেই যাচ্ছি কারণ এই পুরো প্যাসেজটাই তো পাস্ট টেন্সে লিখতে বলছে। তো গন্ধকের ন্যায় হলুদ এবং সীসার মতো ধূসর রং, নদী তীরবর্তী সবুজ এবং গাছগুলিকে আরো ফুটিয়ে তুলেছিল। বোঝা গেল? ইভেন মোর আরো ফুটিয়ে তুলেছিল, ভিভিড। 4 নম্বর বাক্য, দ্য রিভার মিরর দ্য স্কাই, এটা সব থেকে কঠিন বাক্য এবং সর্বশেষ বাক্য আজকের ক্লাসের। আজকের ক্লাসটা খুব ছোট্ট ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস। দ্য রিভার মিরর দ্য স্কাই
এক্সপ্রেসিং হোয়াট ইট স ইন ইটস ওন ইউনিক ওয়ে। এটা যখন প্রথমে পড়বে তুমি তো জাস্ট একটা রাফ ট্রান্সলেশন করবে মনের মধ্যে, তো তখন ট্রান্সলেশনটা কিরকম হবে? দ্য রিভার মিরর দ্য স্কাই, অর্থাৎ আকাশের যে ছবি সেটা নদীতে প্রতিফলিত হচ্ছিল। এক্সপ্রেসিং, এই এক্সপ্রেসিংটা আগে কমা আছে, অর্থাৎ রিভারটা যে এক্সপ্রেস করছে সেটা বলা আছে। রিভারটা কি এক্সপ্রেস করছে? এক্সপ্রেসিং হোয়াট ইট স ইন ইটস ওন ইউনিক অ্যাওয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটার মানে অনেকেই বুঝতে পারবে না। এক্সপ্রেসিং হোয়াট ইট স, সে যা দেখছিল, কে দেখছিল? রিভার যা দেখছিল, ইন ইটস ওন ইউনিক ওয়ে, তার নিজের একটা অনন্য ওয়েতে, অনন্যভাবে আকাশটাকে যেমন দেখছিল নদীটা, ঠিক সেই রূপটাই সে প্রতিফলিত করছিল। কোথায় প্রতিফলিত করছিল? তার মধ্যে বা তার জলে। তাহলে সঠিক বঙ্গানুবাদ কি হবে? নদী তার নিজের মতো করে আকাশকে যেমন দেখছিল, ভালো করে দেখো এই ট্রান্সলেশনটা, নদী তার নিজের মতো করে, ইন ইটস ওন ইউনিক ওয়ে, নদী তার নিজের মতো করে আকাশকে যেমন দেখছিল, কমা দিয়ে তার রূপ প্রতিফলিত করেছিল। অর্থাৎ আকাশকে যেমন দেখছিল সেই আকাশটার রূপ সে প্রতিফলিত করেছিল। কোথায় প্রতিফলিত করেছিল বলার দরকার নেই, প্রতিফলিত করেছিল মানেই আমরা বুঝে যাচ্ছি সে তার জলের মধ্যে প্রতিফলিত করেছিল বা আকাশের রূপটা ফুটিয়ে তুলেছিল। বোঝা গেল? মিরর মানে প্রতিফলন। মিররে কি হয়? মিররে আমরা প্রতিফলন দেখি না? তো মিরর দ্য স্কাই, দ্য রিভার মিরর দ্য স্কাই মানে আকাশটাকে প্রতিফলিত, আকাশটা প্রতিফলিত হয়েছিল নদীতে, বা নদীটা প্রতিফলিত করেছিল আকাশকে। তাহলে আবার বাক্যটা দেখি, দ্য রিভার মিরর দ্য স্কাই এক্সপ্রেসিং হোয়াট ইট স ইন ইটস ওন ইউনিক ওয়ে। নদী তার নিজের মতো করে আকাশকে যেমন দেখছিল তার রূপ প্রতিফলিত করেছিল, কমা দিয়ে তার রূপ প্রতিফলিত করেছিল। তাহলে এই টোটাল প্যাসেজটা ট্রান্সলেশন কিরকম দাঁড়ালো অ্যাট আ গ্ল্যান্স দেখে নি। দ্যাট আফটারনুন দ্য স্কাই গ্রিউ ডার্কার ইন সাম এরিয়াস হোয়াইল শাইনিং গোল্ডেন ইন আদার্স। সেই দিন বিকেলে আকাশ কিছু স্থানে কালো হয়ে গেছিল, আবার কোথাও উজ্জ্বল সোনালী হয়ে উঠেছিল। আই হ্যাড নেভার সিন সাচ হেভি মেনাসিং অ্যান্ড রেডিয়েন্ট ক্লাউডস। আমি এরকম ঘন ভয়ঙ্কর এবং উজ্জ্বল মেঘ আগে কখনো দেখিনি। আমি এর আগে এরকম ঘন ভয়ঙ্কর এবং উজ্জ্বল মেঘ আগে কখনো দেখিনি। দ্য সালফারাস ইয়েলোস, গন্ধকের ন্যায় হলুদ, অ্যান্ড লিডেন গ্রেস, সীসার মতো ধূসর রং, মেড দ্য গ্রিনস অফ দ্য ব্যাঙ্কস, নদী তীরবর্তী সবুজ, অ্যান্ড ট্রিজ, এবং গাছগুলিকে লুক ইভেন মোর ভিভিড, আরো ফুটিয়ে তুলেছিল। গন্ধকের ন্যায় হলুদ এবং সীসার মতো ধূসর রং, নদী তীরবর্তী সবুজ এবং গাছগুলিকে আরো ফুটিয়ে তুলেছিল। প্রত্যেকটা পাস্ট টেন্সে লিখছে কিন্তু। দ্য রিভার মিরর দ্য স্কাই এক্সপ্রেসিং হোয়াট ইট স ইন ইটস ওন ইউনিক ওয়ে। নদী তার নিজের মতো করে আকাশকে যেমন দেখছিল তার রূপ প্রতিফলিত করেছিল। তাহলে এই ছিল আজকে ট্রান্সলেশনের প্রথম ক্লাস, অর্থাৎ কোন ট্রান্সলেশনের? ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের প্রথম ক্লাস। তাহলে তোমরা প্রত্যেকে বুঝে গেলে যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হয়। আমি আরেকবার বলে দিই। প্রথমে আমি প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ে ভাঙা ভাঙা অর্থে আমার মনে একটা আধখ্যাচড়া টাইপের ট্রান্সলেশন আমি করব। তারপর যে বাংলাটা আমার মনে তৈরি হলো, যেটা এখনো সাজানো হয়নি, সেটাকে আমার মনে আমার বাংলা ভাষার দক্ষতা দিয়ে আমি সুন্দর করে সাজাবো। তারপর সেটাকে পরীক্ষার খাতায় লিখবো, তার আগে নয়। আমি ওই আধখাচড়া বাক্যটাকেই কিন্তু পরীক্ষার খাতায় লিখে দেবো না। এবং লেখার পর আরেকবার দেখবো যে এইটা পড়ে শুনতে আমার কেমন লাগছে, আমার কি শ্রুতিমধুর লাগছে। যদি শ্রুতিমধুর হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি শ্রুতিমধুর না হয়, যেমন ধরো আমি এরকম ভারী মেঘ আগে কখনো দেখিনি, এরকম যদি দিই, তাহলে ভারী মেঘ বলে তো বাংলা ভাষায় কোনো সেরকম অর্থ হয় না, এরকম ঘন মেঘ হয়। তো ভারী না লিখে আমার ঘন শব্দটা ব্যবহার করতে হবে। এটা ওই লেখার পর যখন আরেকবার পড়বে তখন তুমি আরো ভালো করে বুঝতে পারবে যে তোমার ট্রান্সলেশনটা কেমন দাঁড়ালো, তোমার বঙ্গানুবাদটা কেমন দাঁড়ালো। তাহলে খুব ছোট্ট অথচ খুব গুরুত্বপূর্ণ ক্লাস, আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য এই ধরনের ক্লাসগুলো আনছি। আমার পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা থেকে অর্থ উপার্জনের কোনো ইচ্ছা নেই এবং কোনো প্রয়োজন নেই। WBCS এর যা স্টুডেন্ট আছে আমি তাতে খুব ভালোভাবে বেঁচে আছি, আমি আমার সংসার চালাতে পারছি, নিজের কাজকে খুব ভালো এনজয় করতে পারছি। কিন্তু যেহেতু 2019-20 সালে আমার পিএসসি ক্লার্কশিপে যে সমস্ত ভিডিও আমি তৈরি করেছিলাম সেগুলো এখনও চলে, এখনও বহু মানুষ সেখানে কমেন্ট করে, প্রায় 1000টার উপরে কমেন্ট আছে একটা ভিডিও দেখছিলাম যে আরও ক্লাস নিয়ে আসুন। সেই কারণে আমি আবার
এবছর তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, নিজে যেটুকু সামান্য জানি তার পুরোটা দিয়েই তোমাদের জন্য ক্লাস আনছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তারপর ভিডিওটা লাইক করে কমেন্টে তোমার মতামত জানাবে যে আমি কি তোমাকে কিছু শেখাতে পাচ্ছি। কারণ দেখো, স্যারের ক্লাস দেখার মূল অর্থ হচ্ছে স্যারের ক্লাস থেকে যেন কিছু শেখা যায়, কমন পাবো এটা ভেবে কখনো স্যারের কাছে পড়বে না। শিক্ষকের কাজ কমন দেয়া নয়, শিক্ষকের কাজ হচ্ছে শেখানো, একটা পথ দেখিয়ে দেওয়া, তারপর সেই পথ ধরে স্টুডেন্ট কিভাবে চলবে সেটা একটা প্রাপ্তবয়স্ক স্টুডেন্টের উপরে নির্ভর করছে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।